খসড়া তালিকায় দেশে এখন ভোটার 12,61,00,000। ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে পারবেন অক্টোবরে 18 বছর হওয়া তরুণরা। 31 অক্টোবর পর্যন্ত বিবেচনা নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। ইয়াথ জেনারেশন যারা যুব এবং ভোট দিতে উৎসাহী, 1 বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। নির্বাচন শান্তিপূর্ণ করার মূল দায়িত্ব অংশগ্রহণকারীদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বেহাত হওয়া অস্ত্র উদ্ধারে দেয়া হবে পুরস্কারের ঘোষণা। নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য, কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে 5টি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা। বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। কলকাতায় আওয়ামী লীগের অফিসের বিষয়ে নজর রাখছে সরকার। টঙ্গীতে টুকরো লাশের রহস্য উন্মোচনের দাবি। পূর্ব বিরোধের জেরেই আসামি আপিলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে, বলছে র্যাব। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো জানাচ্ছিলাম। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে বেড়েছে 24,38,626 জন ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 31 আগস্ট প্রকাশিত হবে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা। আর 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন আগামী সংসদ নির্বাচনে। 18 বছর হয়েছেন কিন্তু ভোটার হননি, তাদের অন্তর্ভুক্তি মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025-এ অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা 45,71,216 জন। এর মধ্যে 21,32,590 জন মৃত ভোটার বাদ পড়েছেন। সেই হিসেবে নতুন করে বেড়েছে 24,38,626 জন। রোববার কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে এসব তথ্য। আমরা আগামী 31 অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব। তালিকায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে 21 আগস্ট পর্যন্ত। এবার 3টি ধাপে ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। ইয়াথ জেনারেশন যারা যুব এবং ভোট দিতে উৎসাহী, 1 বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। এদিকে রোববারই শেষ হয়েছে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি, আপত্তি ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন জমার সময়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের জন্য 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেছেন এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা পর্যবেক্ষণ করবে। জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ করছে বাংলাদেশ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এই ক্যামেরা বহন করবেন। বৈঠকে প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ এবং আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানান।
নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতার আশঙ্কা করছে না সরকার, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের জন্য বাড়তি গানম্যান দেওয়া হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিউ মার্কেটে অস্ত্র পাওয়ার বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন, যেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে সেগুলো দেশীয়। বেহাত হওয়া প্রায় 700 অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা। নির্বাচন বিষয়ে উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের দায়িত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরের সাংবাদিক হত্যার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই ঘটনায় জড়িতদের মধ্যে বেশিরভাগ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এমন ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করার তাগিদ দেন উপদেষ্টা। নির্বাচনে শোনেন, নিরপেক্ষতা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা গার্ড ব্যবস্থা করতেছি। বিপ্লবের পর যেই দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, চাপিয়ে দিয়ে পরিবর্তন আনতে চাইলে সেই সিদ্ধান্ত টেকসই হবে না। কেউ জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে চাইলে তাদের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। রাজধানীর সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের 365 দিন পর্যালোচনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশ থেকে যেখান থেকে ডেমোক্রেসিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, এই অধিকারগুলো জনগণকে ফিরিয়ে দিতে, জনগণের মালিকানার কথা আমরা বলেছি, গত 1.5 দশক ধরে বক্তৃতায় বলেছি, মালিকানা ফিরিয়ে দাও, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ করা না গেলে আগামী নির্বাচন ঘিরে বিপর্যয় নেমে আসতে পারে বলে শঙ্কা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রশ্ন রেখেছেন, ভোট ঘিরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারের ক্ষমতা কি আছে? জাতীয় প্রেস ক্লাবে আইপিটি আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং জুলাই অভ্যুত্থান রক্ষায় আগামী 5 বছর দেশে স্থিতিশীল সরকার দরকার। আর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সুকমুল বড়ুয়া বলেন, নির্বাচিত সরকার না থাকায় মন্ত্রণালয়গুলো এখন জবাবদিহিহীন পরিস্থিতিতে আছে। এ সময় সুষ্ঠু নির্বাচনের আশাবাদ জানান তিনি। এছাড়া জামায়াত নেতা এসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদ ঘোষণা করা হলেও বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো। 12 আগস্ট মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে প্রেস ব্রিফিং এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা এবং অধিকতর সক্রিয় হবার জন্য মালয়েশিয়া এবং আসিয়ান রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে এই বৈঠকে। নির্বাচনের বিষয়ে শফিকুল আলম জানান, প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তা যাতে একটি করে বডি ক্যাম রাখা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, যা এআই দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানিয়েছেন প্রেস সচিব। দীর্ঘ 16 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দুপুরে এই সম্মেলন আনুষ্ঠানিকতায় শুরু হলেও সকাল থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। দ্বিবার্ষিক এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে, ত্যাগী এবং দক্ষ সংগঠকদের দল মূল্যায়ন করবে বলে প্রত্যাশাও তাদের। নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল নিশ্চিত করতে খসড়া অধ্যাদেশ বিষয়ক পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। প্রস্তাবিত অধ্যাদেশ গৃহীত হলে বাস্তবায়নে আপত্তি নেই নির্বাচন কমিশনের। পলিসি ডায়ালগে উপস্থিত ছিলেন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, তরুণ এবং নাগরিক সমাজের নেতারা। আসন্ন নির্বাচনে নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক এই পলিসি ডায়ালগের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সংলাপে নির্বাচনী প্রচারণার জন্য নারী প্রার্থীদের তহবিল যোগান দেওয়ার জন্য খসড়া অধ্যাদেশ নিয়ে হয় আলোচনা।
বহুমূত্র রোগ ব্যাপক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম বলেন, সরকারি তহবিল নারীদের নির্বাচনী অংশগ্রহণের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এটাকে অ্যাড্রেসও করতে পারিনি। আজকে যেই লগ্নে আমরা পৌঁছেছি, দেশটা পৌঁছেছি, সত্যি কিন্তু এখন সময় এসছে এগুলোকে স্বীকার করে শক্ত হাতে কতগুলো কঠিন প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে কতগুলো রিফর্মের পথে হাঁটা। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা দুর্নীতিমুক্ত নয়, তাই নারীদের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজন শক্তিশালী সংস্কার। আলোচনায় অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এই প্রস্তাব গৃহীত হলে দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেবে কমিশন। Before it turns very hard and unsurmountable, আমার মনে হয় আমাদের ভাবা দরকার এবং এই জায়গাটাকে মুভ করা দরকার। ওয়ান্স এগেন আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, লেট আস গিভ ডিউ ইম্পর্টেন্স টু দোজ ইমেজেস যেখানে একজন নারী সমাজকে চ্যালেঞ্জ করার মতন সক্ষমতা দেখিয়েছে। আয়োজনে ছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। দলগুলোর মতে সরকারি তহবিল নারীদের জন্য সমান সুযোগ তৈরি করবে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে কার্যকর হবে। এটার বিরোধিতা না করে বরং সমর্থন করা দরকার, বাট মনে রাখা দরকার যে এটা আমাদের সব সমস্যার সমাধান দিচ্ছে না। মনে হচ্ছে যে এটা অ্যাডভান্টেজ দিবে, অতখানি আসবে না এবং দেখা যাবে যে women are being facilitated but actually facilitate হচ্ছে না। and তখন আবার এই যে বিদ্বেষগুলো আসে যে আছে নারীরা তো পারে না, আসলে এত কিছু দেওয়ার পরে পারছে না। আলোচকরা জানান, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে সম্মুখ সারিতেই থাকবেন নারীরা। শেষ হিসেবে যখন রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীতে টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব। 3 আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, পূর্ববিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার ট্রেনে চাপা দেওয়ার চেষ্টা করে তারা। অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রেখে যায় বলেও জানায় র্যাব। শুক্রবার থেকে টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে রহস্য কি এর ভেতরে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইন শৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেপ্তার করা হয় জড়িত 3 জনকে। র্যাব বলছে, নিহত অলি মিয়ার বাড়ি নরসিংদীতে, আসামিরা তার পূর্ব পরিচিত। টঙ্গীতে একই জায়গায় বসবাস করতেন তারা। দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার আপেলের বাসায় গত 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা। এই দুটো, একটা স্ত্রীর এগেনস্ট একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের এগেনস্ট একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, মানে কোনো ক্লু না থাকে। মানে রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল, এই ধরনের তাদের একটা মোটিভ ছিল। বা সেটা চরিতার্থ করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার রেলে চাপা দেওয়ারও চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করে তারা। হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে, তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে, বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে, তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। সবাই পেশায় ব্যবসায়ী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধার নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা। পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় বেলা 3:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, শ্রীপুরে জুলাই যোদ্ধাদের যেই তালিকা করা হয়েছে তা ত্রুটিপূর্ণ। খেয়াল খুশি মতো অনেকেই অন্তর্ভুক্তি করা হয়েছে। অবিলম্বে যাচাই বাছাই করে তালিকা থেকে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তি করার দাবি জানান তারা। অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন।
এদিকে নরসিংদীতে গুলিবিদ্ধ হওয়ার পরও জুলাই যোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি। সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায়ী নাসির মোল্লা বলেন, ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গত বছরের 19 জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গুলিতে আহত হন তিনি। চিকিৎসা নেন সদর হাসপাতালে। সরকারি তালিকা তৈরির সময় একমাত্র সন্তানের অসুস্থতার কারণে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারেনি বলে জানান নাসির। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন হয়েছে। সকালে খুলনায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। এছাড়া গণমাধ্যম স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। মূল দাবি হচ্ছে যে সাংবাদিকদের নিরাপত্তা, যত সাংবাদিক নিহত হয়েছেন তাদের বিচার, এবং এখন আসলে সাংবাদিকদের নিয়ে যা চলছে, সাংবাদিকদের বিরুদ্ধে মব ভায়োলেন্স, সাংবাদিকদের হত্যা, সাংবাদিকদের হুমকি, সাংবাদিকদের নিরাপত্তার দাবি আসলে আমাদের মূল দাবি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে কারণে আমাদের প্রত্যাশাটা বেশি। আমরা মনে করি যে তাদের সাংবাদিকদের যে নিরাপত্তা, এরকম একটি বিষয় জায়গায় তাদেরকে ক্লিয়ার করা এবং একটি সিদ্ধান্ত নেওয়া। নাটোরের বড়ইগ্রামে বনপাড়া পৌরসভার সামনে মানববন্ধন হয়েছে। বক্তারা বলেন, সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের গভীর ষড়যন্ত্র। অবিলম্বে হত্যায় জড়িত সকলকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন আন্দোলনকারীরা। বগুড়া প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা। পরে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় সমাবেশ হয়। সাংবাদিক হত্যার ঘটনাগুলোয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান বক্তারা। পাশাপাশি প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও। শহরের শেরে বাংলা পার্কে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। দেশের সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন তারা।